দুদিন সর্দি জ্বরে ভোগার পর আজ শরীরটা বেশ ভালো, তাই সকাল সকাল স্নান সেরে পুজো করে চলে এসেছি রান্নাঘরে। আমার শরীর খারাপ হলে না, আমার যে 4 পেয়ে বাচ্চাগুলো সব থেকে বেশি কষ্ট পায়। ওদের যত্নটাই হয় না, টাইমে খাওয়া, টাইমে ঘুম, ওষুধপত্র দেওয়া সব কিছুই হয়ে ওঠে না। যাই হোক, আজ সকাল সকাল একটু লাউ নিয়ে শুক্তো করতে এসেছি। মুখটা তো ভালো লাগছে না, তাই শুক্তোর জন্য এই ভাজা মশলাটা তৈরি করেছি। সমপরিমাণ 5 ফোড়ন আর সর্ষেকে একসঙ্গে ভেজে নিয়ে শুকনো খোলায় এবার এটাকে হামালদিস্তার মধ্যে গুঁড়ো করে রাখছি। লাউ বসিয়ে দিয়েছি ডুমো ডুমো করে কেটে সেদ্ধ করতে। এবার বড়ি ভেজে নেব। আমাদের কালে আমরা এই মা, মাসি, ঠাকুমা, দিদিমার কাছ থেকেই রান্নাগুলো শিখতাম। তখন তো আর এইসব ইউটিউবের যুগ ছিল না। তখন আমাদের রান্না শেখা মা ঠাকুমাদের হাত ধরেই। আমার মাসি খুব ভালো রান্না করে, অনেক রকম রান্না করতে পারে। মাসির থেকেই দেখে এটা শেখা। এবার শুক্তোর মশলাটা বানিয়ে নিই। শুক্তোর মশলার মধ্যে আমার মায়ের থেকে দেখেছি আদা, তিল, পোস্ত, সর্ষেকে একসঙ্গে বেটে নিয়ে আমার মা শুক্তো তৈরি করতো। বড় ভালো লাগতো সেই শুক্তের স্বাদ। আমিও সেই দেখেই শিখেছি। সেটাকেই একটু বেটে নিচ্ছি আর অল্প তেল দিয়ে ঢাকা চাপা দিয়ে করলাগুলো ভেজে নিচ্ছি। আজকাল রান্নাবান্না শেখাটা কত সোজা হয়ে গেছে না। ইউটিউব খুললেই সব রকম রান্নার, বিভিন্ন প্রদেশের রান্না শিখে নেওয়া যায়। কিন্তু আমাদের সময় কতবার হাত পুড়িয়ে, ছ্যাঁকা খেয়ে, পোড়া হয়ে যেত, রান্না ধরে যেত, কত কী বিপত্তি যে করতাম। বিয়ের পর সে দিনগুলোর কথা মনে পড়লে আজও হাসি পায়। যাই হোক, গল্প করতে করতে রান্না হয়ে এসছে প্রায়। এবার আমি লাউ দিয়ে করলা ভাজার সঙ্গে মিশিয়ে পোস্ত, সর্ষে, আদা, সব তিল একসঙ্গে বাটা মশলাটা দিয়ে নুন দিয়ে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম দুধ। এই দুধটা যাতে কেটে না যায় তার জন্য আমি ওর ওপরে একটু ঘি মিশিয়ে দিলাম। ব্যাস, এবার ফুটে গিয়ে সিদ্ধ হয়ে গেলেই বড়ি দিয়ে আর ওই ভাজা মশলা দিয়ে নামিয়ে নিলেই শুক্তো রেডি। হ্যাঁ, যা বলছিলাম আর কি, আমার বিয়ের পর 2003-এ আমার বিয়ে হয়। জাস্ট গ্র্যাজুয়েশন শেষ করেই আমার বিয়েটা হয়ে গিয়েছিল। যখন একার সংসার, স্বামী নিয়ে কানপুরে, কতদিন যে ভাত বসেই ঘুমিয়ে পড়েছি, পুড়ে গেছে ভাত, তারই অত্যা নেই। অনেক কেলেঙ্কারি আমি করেছি রাঁধতে গিয়ে, তারপর শিখেছি রান্না। তবে বিশাল শেফ আমি নই, যেটুকু পারি সেটুকু ঘরের মানুষদের জন্য রান্না করি এবং ওরাও দেখে বেশ পরিতৃপ্তি সহকারে খায়। তবে যাই হোক, এই এক পদে তো হবে না, একটু বসে দম নিয়ে নিই। শরীরটা আজ বড্ড ক্লান্ত লাগছে, একভাবে পেরে উঠছি না। আমার ঠাকুমা বলতেন শাক বা শুক্তো কোনো একটা দিয়ে কখনো কাউকে খেতে দিতে নেই। তাই আজকে একটু আলুর দম বসেছি। আলুর দমের মশলাটা একটু আলাদা। পনির, কাজু, কাঁচা লঙ্কা, আদা, টমেটো সব একসঙ্গে বেটে নিলাম। খানিকটা পরিমাণ পনির দেওয়াতে না এর গ্রেভিটা খুব সুন্দর হয়। এবার এই আলু সেদ্ধগুলোকে একটু নুন আর হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে আলুর রঙটাও একটু লাল লাল হয়, না হলে কোনোরকম একটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগবে ঝোলের মধ্যে আলুগুলো। এবার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার ওই ওখানে তেল দিয়ে এবার ওই সর্ষের তেলের মধ্যে একটু বেশি করে জিরে দিয়ে দিলাম। আমার ঠাকুমা বলতেন যে কোনো স্পাইসি রান্নায় যদি জিরের পরিমাণ বেশি দেওয়া হয় তাহলে সেটা সহজে ডাইজেস্ট হয়ে যায়। এবার নিরামিষ রান্নায় আমি একটু হিং পছন্দ করি, তাই হিং দিয়ে দিয়েছি। হিঙের সঙ্গে আদা মিশে যে একটা সুন্দর ফ্লেভার আসে না, সেটাও আপনার নিরামিষ রান্নাকে খুব এনরিচ করে। এবার বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলাটা থেকে ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ না তেলটা ছেড়ে বেরিয়ে আসে। এটা মোটামুটি সব বাড়িতেই গৃহিণীরাই জানেন। তার উপরে দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি মির্চ, যাতে একটু লাল লাল কষা কষা টাইপের দেখতে হয়। বলে না, আগে দর্শনধারী বাদ মে গুণ বিচারি, সেই হয়েছে আমার অবস্থা। আর এই মশলা ধোয়ার, বাটি ধোয়ার জলটাও দিয়ে দিলাম, এটাতে অনেক মশলা লেগেছিল। ব্যাস, হয়ে গেল আলুর দম। গরম মশলা আর ঘি বসে গেছে। চলে আসুন তাহলে একসাথে খেয়ে নেওয়া যাক।